বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ ১ আগস্ট থেকে কার্যকর। বিভিন্ন দেশকে নতুন শুল্ক হারের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতে ২০০৮-এ তছনছ হয় সংসদীয় সীমানা, পুনর্নির্ধারণে সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীদারদের। দুদকের জালে বরিশালের হাসনাত পরিবার, অনিয়মের তথ্য চেয়ে সিটি কর্পোরেশনের চিঠি, ১৮ কর্মীকে হাজিরের নির্দেশ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। টানা হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী মিরাজরা। শুভ সকাল। এখন সকালের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি মেহেরিন আনি। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয় ৩৭%। ৩ মাস আলোচনার পর তা ২% কমে ৩৫% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও আরও ১৪টি দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার উপর ২৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। থাইল্যান্ডের উপর ৩৬% ও ইন্দোনেশিয়ার উপর আরোপ করা হয়েছে ৩২% শুল্ক। আগামী ৯ জুলাই শেষ হচ্ছে ট্রাম্পের ৯০ দিনের শুল্ক স্থগিতের সময়সীমা। এখন ট্রাম্প কি পদক্ষেপ নেবেন তা নিয়ে উত্তেজনা বইছে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মার্কিন বাণিজ্য অংশীদাররা। শুল্কনীতির সময়সীমা শেষ হওয়ার প্রভাবে পতনের দিকে ইউরোপের শেয়ারের বাজার। চীনের অভিযোগ শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাবেন তানভীর জনি। গেল ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু ক্ষেত্রে এই হার ৫০% পর্যন্ত ধার্য করা হয়। এর জেরেই অস্থিরতা শুরু হয় বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করেন অর্থনীতিবিদেরা। তবে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের উপর কমপক্ষে ১০% শুল্ক বহাল রাখেন। এতেও শেয়ার বাজার ও মূল্যস্ফীতির হারে খুব একটা পরিবর্তন আসেনি। তবুও দমে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে ব্যর্থ হলে তাদের উপর বসবে ৫০ থেকে ৭০% পর্যন্ত শুল্ক। এখন দেখার অপেক্ষায় শুল্কনীতির সময়সীমা শেষে কি পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নির্দিষ্ট কিছু দেশকে নতুন শুল্ক হারের রূপরেখা সহ চিঠিও দিয়েছেন ট্রাম্প। কয়েকটি দেশ নতুন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, ৯ জুলাই সময়সীমা শেষ হলেও নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। যারা মার্কিন শুল্কনীতির বিরোধিতা করবে তাদের উপর ধার্য করা হবে উচ্চ শুল্ক। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এদিকে শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। The empirical data shows that we have seen no inflation thus far, and we'll see over the coming months. And there's a big difference in inflation and a one-time price adjustment also. ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির আকার বিশাল, কেবল তাদের সঙ্গেই নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এদিকে ব্রিক্স সদস্য দেশগুলোর উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 刚刚我已经介绍了我们对金砖机制的一个看法，我们觉得金砖机制是国际上的一个积极力量。金砖合作是开放包容的，不针对任何国家。
ট্রাম্পের শুল্কের সময়সীমা যতই কাছে আসছে ততই অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। পতনের দিকে আছে ইউরোপীয় শেয়ার বাজার, যদিও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। Zuerst muss die EU reagieren. Die EU muss in jedem Fall versuchen, nicht nur stark aufzutreten, was Ursula von der Leyen wahrscheinlich zuletzt auch getan hat, sondern sie muss natürlich schon schauen, dass wir zu einem Kompromiss kommen. অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাহত হবে। বিশ্বব্যাংক সহ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার পূর্বাভাস বলছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৩ থেকে ২.৯% নেমে আসতে পারে। এছাড়া পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্বের মোট জিডিপি ১% হ্রাস পেতে পারে। তানভীর জানি, এখন বিশ্ব। 2008-এর সংসদ নির্বাচনের আগে ব্যাপক তছনছ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে তাদের মন মতো সীমানা সাজিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন এবার সতর্কতার সাথে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ নিয়ে বিগত সময়ের তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত বিলায়েত হোসেনের প্রতিবেদনে। ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ ব্রিটিশ শাসনামল থেকেই এই দুটি উপজেলা প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরো আলাদা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদা দুটি আসন ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে হুট করে আসন দুটিকে একটি আসনে একীভূত করা হয়। আমরা এখন যেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে বিভক্ত হয়ে গেছে ঢাকার দুটি উপজেলা। যদিও এই দুই উপজেলাকে মিলে একটি সংসদীয় আসনে এক করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ বলছেন একসময় এই দুই উপজেলা মিলে দুটি আসনই ছিল, তাহলে কার স্বার্থে এই দুই উপজেলার মানুষকে একটি আসনে এনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে? 8টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত দোহার উপজেলা, অন্যদিকে 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। দুটি আসন এখন একটিতে পরিণত হওয়ায় দুই উপজেলায় সরকারি বরাদ্দ কমেছে। এছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এত বিস্তৃত এলাকার সব অধিবাসীকে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন দুই উপজেলার ভোটাররাই। দুইটা করলে ধন একটা এমপি যা আনতে পারবো, দুইটা এমপি তার চেয়ে বেশি আনতে পারবো, দেশে কাজ বেশি করতে পারবো। দুইটা এমপির চাপ একটা লোকের কাছে যায় পড়ে, তো দুইজন লোকের কাজ তো আসলে একজন করতে পারে না। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি আসনে সীমাবদ্ধ রাখা দোহার এবং নবাবগঞ্জ দুই উপজেলার আয়তন মিলে যেখানে প্রায় 400 বর্গ কিলোমিটার, সেখানে মাত্র 167 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জ উপজেলাকে ভাগ করে কেন দুটি আসন করা হয়েছে? এখানে বিষয়টা হচ্ছে যে এটা যারা করছে তারা একটা অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল বের করার জন্য এটা করছে। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত কুমিল্লার সদরের কিছু অংশ এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা 9 আসন। পরের কয়েক ধাপে এই আসনটিকে ভেঙে খণ্ড খণ্ড করে 3টি আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়, ফলে আসনটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি যে ইউনিয়নের বাসিন্দা, কত বড় অন্যায়, কত বড় জালিয়াত! আমার নিজ ইউনিয়নটা দিল আরেকটা আসনের সাথে, আমি আসনবিহীন হয়ে পড়লাম। আমার এক ইউনিয়ন দিল শহরের লাগে, তা আমার যদি ঠিকানাই যদি মূল ব্যাপার হয় তাহলে আসন তো থাকে না। অভিযোগ রয়েছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কম বেশি 150 আসনে হাত দেয় তৎকালীন নির্বাচন কমিশন। এক উপজেলার অংশ কেটে যেমন অন্য আসনের সঙ্গে যোগ করা হয়, তেমনি বিএনপির ভোট বেশি এমন কিছু আসন কার্যত বিলুপ্ত করা হয়। তখনকার নির্বাচন কমিশন এগুলো ওরা যেভাবে বলে দিয়েছে সেভাবে করেছে, সীমানা তারা পুনর্বিন্যাস করেছে সুবিধা অনুযায়ী। তো সেগুলো এখন একটা রেশনাল জায়গায় আসতে হবে। এক দিকতে হবে পপুলেশন, আরেক দিকতে হবে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। এই সীমা নির্ধারণের ক্ষেত্রে একটা জটিলতা এটা হতে পারে। এখন যে প্রস্তাব করা হচ্ছে 100 আসন বৃদ্ধি, মহিলাদের সরাসরি নির্বাচন, এগুলো করলে তো নতুন ধরনের বিন্যাস হবে। আবার এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আমরা বলেছি ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই দায়িত্বটা এটা বিশেষ কমিটির উপর দেওয়া দরকার, বিশেষায়িত কমিটির উপর দেওয়া দরকার। যেমন এই কমিটিতে থাকতে হবে ভূগোলবিদ থাকতে হবে, পপুলেশন এক্সপার্ট থাকতে হবে, জিএস সিস্টেমে যারা এক্সপার্ট সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে থাকতে হবে।
নির্বাচন কমিশন সূত্র বলছে 2001, 2008, 2013, 2018 ও 2014 সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে ইসি। নির্বাচন বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কাজ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ, তাই এটিকে সমাধান করতে হবে অত্যন্ত সুচারুভাবে। আসন বন্টনের ক্ষেত্রে ঢাকা শহরে জনসংখ্যা অনুপাতে যদি আসন দেন আপনি, ঢাকা শহর অনেক বেশি আসন পেয়ে যাবে, সেটা করা উচিত হবে না। সেজন্য ঢাকা শহরে কয়টা আসন থাকবে, চিটাগং শহরে কয়টা আসন থাকবে, আবার সারা দেশের আপনি ডিসপার্সাল কীভাবে করবেন, জেলাওয়ারি কত আসন আপনি মিনিমাম রাখবেন, এগুলো একটা ফর্মুলাতে আসতে হবে। এই বছর যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমরা প্রস্তাব করেছি যে এবার কমিশনের উদ্যোগেই একটা কমিটি করা হোক, ওই এক্সপার্টদেরকে নিয়ে। ওই কমিটি এই সীমানা উদ্ধারণের কাজটা করবে। এখন পর্যন্ত প্রায় 80টি আসনের সীমানা নিয়ে 700-র মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইসি সূত্র বলছে জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানায় যে রদবদল হতে যাচ্ছে তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে এই আশা প্রকাশ করেন তিনি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার বলতেছেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সোমবার সকালে 19 জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়, এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। দেয়ালে দেয়ালে মুক্তির বার্তা, স্বৈরাচার পতনের লেখনীতে অগ্নিশিখা। 24 গণ আন্দোলনে যেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেয়ালের গ্রাফিতি। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন বদলে গেছে। জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। এবার পথে নামো, হাতের মুঠো খুলে প্রতিরোধ হোক শুধু মানুষের দেখানো বিক্ষোভে। স্ফুলিঙ্গ থেকে দাবানন আসছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দেওয়ার প্রত্যয়, দ্রোহ আর প্রতিবাদের বারুদ বিস্ফোরণ। বুলেটের সামনে বুক পেতে দেয়া আর বুলেট বিদ্ধ ঝাঁঝরা দেহ, এসবই জুলাইয়ের দগদগে স্মৃতি। আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় জেগেছিল ছাত্র জনতা। সেই দ্রোহকে বুকে ধারণ করেছিল শহরের দেয়ালও। শ্যাওলাজমা দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী লেখনী। শ্রাবণ বিদ্রোহের পটভূমিতে প্রাচীরও যেন হয়ে ওঠে
প্রতিবাদের ক্যানভাস। তুলির আঁচড়ে প্রতিবাদী গ্রাফিতি ছড়ায় রক্তিম আভা। বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা ছিল রংতুলি। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা ছড়িয়ে দিয়েছিলেন তরুণরা। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল গণমানুষের মনে। মিছিলের সাথে সাথে ঘুরে ঘুরে গ্রাফিতি আঁকতাম, কারণ যদি একা পায় পুলিশ ধরে নিয়ে যাবে। গ্রাফিতির যদি কোনো ক্ষমতাই না থাকতো, যদি এটা আসলে কোনো স্টেটমেন্ট না হতো, তাহলে কিন্তু এটা মুছে ফেলার জন্য বা এটা না হতে দেওয়ার জন্য এত বড় আয়োজন কখনোই করা হতো না। রিস্কি কিছু একটা করতেছে বা হাসিনার বিরোধে যাচ্ছে সেই গ্রাফিটিটা, তখন তাকে পুলিশ তুলে পিক আপে করে তুলে নিয়ে গেছে, বা এরকম অনেক ঘটনায় আমরা করছি। যেমন আমার ঢাকাতে গ্রাফিটি করতে আমার ভয় লাগতো যে এই মনে হয় আমারে তুলে নিয়ে যায়। মানুষের যে আকাঙ্ক্ষাটা, তীব্র একটা আকাঙ্ক্ষা, সে রং তুলির মাধ্যমে তুলে ধরতে পারছে, এটা আসলে অবশ্যই এটাই একটা বিপ্লব। আসলে এই ভাষাটা এমন ছিল যে একটা রিক্সাওয়ালা পড়ছে এমন একটা গালি, সেও ফিল করছে যে সেও কানেক্টেড এই আন্দোলনের সাথে। রাজনৈতিক আকাঙ্ক্ষা আর গণমানুষের ক্ষোভের ভাষা নিয়ে নীরবতা ভেঙেছিল শহরের এসব জীর্ণশীর্ণ মলিন দেয়ালগুলো। এসব দেয়ালে উচ্চারিত হয়েছে ছাত্র জনতার অব্যক্ত কথামালা। 24 জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে এই দেয়ালগুলো ছিল সাম্য, প্রতিবাদ আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। তবে এটি বাস্তব যে সময়ের পরিক্রমায় এই দেয়ালের অনেক গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কথা ক স্বৈরাচার, স্বৈরাচারের পতন চাই, হামার ব্যাটাক মাল্লু কেনে, বিকল্প কে, তুমি, আমি, আমরা। এসব গ্রাফিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। কিন্তু 24 জুলাই আন্দোলনের বছর ঘুরতেই মুছে দেয়া হয়েছে অনেক গ্রাফিতি, পোস্টার আর বিজ্ঞাপনের চাপে অনেকটাই দৃষ্টির আড়ালে। আপত্তিকর শব্দের ধোঁয়া তুলে কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বদলে গেছে উত্তাল জুলাইয়ের ক্রোধের ভাষাও। তবে কি আন্দোলনের স্মারক হিসেবে গুরুত্বহীন হয়ে পড়েছে গ্রাফিতি? ছোট একটা জায়গায় হাসিনাকে গালি দিয়ে কোনো কিছু একটা লেখা হয়েছে, এখন এই গালিটা মিশায়ে আমি হয়তো এখানে সুন্দর মতো একটা ফুললতা পাতা টাইপের জিনিসপাতি করে দিতেই পারি। পরবর্তী একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান যেটা মানুষ বলছে, সেটা হলে সেটার চিহ্ন কত দ্রুত আসলে মুছে ফেলা যাবে, কিংবা সেই সব স্মৃতিচিহ্নকে নিয়ে আসলে কে তার স্বার্থ আদায়ের খেলাতে নামবে, এটা আসলে খুব শঙ্কাজনক। দেয়াল লিখনগুলো আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে ভেতর থেকে আলোড়িত করে, সেটা কিন্তু যে মুছে ফেলার পর সেটা কিন্তু করছে না। 5 আগস্টের পরে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের উদ্যোগে এই দেয়াল চিত্রগুলোকে মুছে দিয়ে সেখানে অনেক নান্দনিক অনেক চিত্র নিয়ে আসা হয়েছে, ফুল, ফল, লতা, পাতা, পাখি। তো এগুলো আসলে জুলাইয়ের কোনো গ্রাফিতি না। অতীতের রাজনৈতিক বন্দনা আর তোষামোদের স্লোগান মুছে নতুন যে বার্তা স্থান পেয়েছে দেয়ালে, তা বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। দেয়ালের এই গ্রাফিতি অনাগত দিনগুলোতে স্বৈরাচার পতনের রক্তিম দিনের স্মৃতিকে জলজলে করে রাখবে। আমার ধারণা যে ওই যে আমাদের খুব একটা সুশীল ধরনের মনোভাব এবং ওই যে সাধারণ মানুষের একেবারেই যে খুব প্রকাশ, এই জিনিসটাকে বোধহয় তারা নিতে পারছিলেন না। অভ্যুত্থানেরই তো চিহ্ন, অভ্যুত্থানের এই চিহ্নটা আমাদের ধরে রাখার কথা, সেটা কাজ করেনি। তার চেয়েও বেশি কাজ করেছে যে আমাদেরকে খুব পরিচ্ছন্ন একটা কিছু দেখাতে হবে। এই যে আমরা ইতিহাসটাকে অস্বীকার করি, তার কিন্তু নানা রকম ফলাফল আমরা দেখতে পাই, যে আমরা কোনোভাবে ইতিহাসটার আসলে যেভাবে এসছে সেভাবে না রেখে এটা মুছে একটা কিছু অন্যরকম চেহারা একটা দেখাতে চাই। 24 গণ অভ্যুত্থানের সৃষ্টিশীল স্বাতন্ত্র্যকে ধারণ করে সচিত্র দলিল হিসেবে থাকবে শহরের দেয়ালগুলো। বিদ্রোহে, বিপ্লবে যোগাবে অনুপ্রেরণা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এবার দুদকের জালে আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। তাদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ জানতে ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকে হাজির হতে বলা হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট 18 কর্মীকে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদাউস সোহাগের প্রতিবেদন। 2018 সাল থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটির মেয়রের দায়িত্বে ছিলেন সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরে মেয়র হন
তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ। দায়িত্ব পালন করেন 2023 সালের 14 নভেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 1996 থেকে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে। অভিযোগ আছে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন শেখ পরিবারের এই সদস্যরা। আর এ নিয়েই তদন্ত শুরু করেছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বাড়িঘর দোকানপাট বা এরকম কিছু থাকতে পারে, এই তথ্যগুলো আমরা চাইছি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে দেয়া চিঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমাণ, ছাড়কৃত টাকার পরিমাণ, বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক এবং তদারককারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। একই সাথে বুধবার 18 কর্মকর্তা কর্মচারীকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে দুদকে। চিঠির ভাষা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। কারো নথিপত্র, যোগদান বা কাগজপত্র চেয়েছে, আবার কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তির তালিকা চেয়েছে। দুদকের চিঠিতে 2022 সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরির জন্য 13 লাখ টাকা খরচ, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ফেসবুক পেজের বুস্টিংয়ের জন্য 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সামগ্রী ক্রয় 50 লাখ টাকা খরচের কাগজপত্র চাওয়া হয়েছে। তবে দুদকের চাওয়া তথ্য এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি সিটি কর্পোরেশন। পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, তারপরে আমরা যতগুলো সংগ্রহ হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো দিয়ে দিচ্ছি, এবং যতগুলো বাকি আছে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দিব। 2023-24 অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছিল সাদিক আবদুল্লাহ। সেই বাজেটের পরিমাণ ছিল প্রায় 442 কোটি 8 লাখ টাকা। 2022-23 অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল 418 কোটি টাকা। আর 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল 450 কোটি টাকা। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আধুনিক নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাস্তবায়ন হয়নি এর সিকিভাগও, বরঞ্চ যারা মেয়র হয়েছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে যত অনিয়মের অভিযোগ। দুদকের তদন্তে কতটা বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিরেই গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি কাগজে সেটি খাস জমি, বাস্তবে স্টেডিয়ামটির বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে নদীর তীরে নয়, বরং নদী ভরাট করেই গড়ে তোলা হয়েছে এই স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়ত সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ঢাকার সাভার উপজেলার ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুকে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নদীর তীর ঘেঁষে নয়, সরাসরি নদীর বুকে নির্মিত এই স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি হিসাব বলছে নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2 একর 6 শতক খাস জমি, অথচ বাস্তবে নির্মাণ করা হয়েছে প্রায় 3 একর জায়গা জুড়ে, যার মধ্যে 94 শতকই ধলেশ্বরী নদীর জায়গা। সরেজমিন ঘুরে দেখা গেছে স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে স্থাপনা, ভরাট করা হয়েছে নদীর পার। স্টেডিয়াম সংলগ্ন একটি এলাকায় যেখানে বর্ষায় নৌকা ভিড়ত সেখানেই এখন বালু ফেলে বসানো হয়েছে দোকান। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম গড়ে তোলায় এলাকাবাসীও নদী দখলে উৎসাহ পাচ্ছেন। মনে করেন নদী দখল করে যে স্টেডিয়ামটা বানাইছে এটা তো সরকারের মানে ক্ষমতার অপব্যবহার। এটা মনে করেন আওয়ামী লীগের টাইমে করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয়েছে। দেন এটা নদীর ক্ষেত্রে এটা তো এখন সমস্যা হয়ে গেছে, নদী আটকে এরকম একটা জায়গা জোর জবরদস্তি করে করা হয়েছে অবৈধভাবে। নদীর জায়গা দখল করাটা অন্যায়। আমাদের যে বৃষ্টি বাদল হয়, অনেক সময় আপনার বন্যার সংখ্যা দেখা দেয়, তখন নদী তো আমাদের
উপকার আছে। দখল করা আসলে এটা সমাজের বা প্রাকৃতিক পরিবেশের জন্য একটা বিপর্যয়, কারণ এখানে স্টেডিয়াম বলেন আর স্থাপনা বলেন যা কিছুই হয় না কেন, কারণ নদী যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা পরিবেশের ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। নদী দখল করে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি স্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জহিরুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ওইখানে মোট 3 একর জায়গার উপর এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও সেখানে সরকারি খাস জমি আছে 2 একর 6 শতাংশ, ওনারা আরও বাকি যে শিকস্তি নদীর তীরবর্তী জমি আছে ওই জমি ইনক্লুড করে মোট 3 একর জায়গার উপর এই স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন। পরিবেশবিদরা বলছেন এই ধারা চলমান থাকলে বংশী ও ধলেশ্বরী নদী মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। নদী দখল রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। এই যে দখল হয়ে গেল, কিছু ব্যক্তিগতভাবে কিছু সরকারিভাবে, দুটো প্রজেক্ট আমাদের চোখের সামনে, স্টেডিয়াম এবং ট্যানারি। তো এতে আমরা বহু চিৎকার করেছি, বহু স্মারকলিপি দেওয়া হয়েছে, এ হয়েছে সে হয়েছে। দায় নিয়ে জোরালোভাবে বলতে চাই যে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন। এটা যাতে দখল মুক্ত করে জনস্বার্থে ব্যবহার করা যায়, নদীর যে স্বাভাবিক প্রবাহ আছে সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতাকে নিশ্চিত করতে চাই। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার জানান, আদালত ও সরকারি নির্দেশনা পেলে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এবং হলো যে আদালতের যদি কোনো স্পেসিফিক কোনো আদেশ থেকে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের হিসেবে অবশ্যই আমরা সেই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নদী দখল ঠেকাতে প্রশাসন ও আদালতের নির্দেশ অমান্য হলে হুমকির মুখে পড়বে সাভারের নদী ও পরিবেশ। নদী বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নদী দখল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল শেখ রাসেল স্টেডিয়াম। এছাড়াও ধামরাই, নয়ারহাট এবং সাভারের বিভিন্ন অংশে নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এখনই এসব দখলদারদের রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীররক্ষা বাঁধে আবারও ভাঙন। মাছের ঘাট এলাকায় হঠাৎ করে 200 মিটার এলাকা জুড়ে বাঁধ ধসে পড়ে নদীতে বিলীন হয়েছে বসতবাড়ি ও দোকানপাট। এ নিয়ে আরও জানাতে মাছের ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আর ভাঙন রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে ভাঙন নেই এবং আমরা দেখছি যে পদ্মা নদী কিন্তু অনেকটাই শান্ত। তবে গতকাল বিকেল থেকে রাত অবধি যেই ভাঙন হয়েছে, ভয়াবহ ভাঙন হয়েছে, সেই ভাঙনের যে বিধ্বস্ততা তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখছি যে সকল ভবন অনেকটা বা স্থাপনা ভেঙে ছিল, অর্ধাংশ ঝুলে রয়েছে নদীতে। অনেক ঘর বাড়ি যেগুলো সরাতে পারেনি সেগুলো কিন্তু এখন সরানোর কাজ চলছে। গাছপালাগুলো যে ভেঙেছিল সেই ভাঙনের তাণ্ডবের স্পষ্টতা আমাদের চোখে কিন্তু ধরা পড়ছে এবং অনেক ঘরবাড়ি যে বিলীন হয়েছিল সেই ঘরবাড়ির কিছু কিছু অংশ কিন্তু ভেসে উঠছে এবং নদী তীরে কিন্তু যে সকল মানুষ এ সকল স্থাপনা হারিয়েছেন তারা কিন্তু অনেকটাই দিশেহারার মতো কান্না করছেন, আর্তনাদ করছেন। আর যাদের ঘরবাড়ি কিছুটা সরিয়েছেন তাদের অবশিষ্ট অংশ কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এবং নতুন নতুন স্থাপনাগুলো তারা সরিয়ে নিচ্ছেন। কারণ এই পদ্মা কিন্তু আবার যে কোনো সময় ভয়াল হতে পারে এবং ভাঙন আবারও দেখা দিতে পারে, সেই আতঙ্কেই কিন্তু তারা এই স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। আর যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু রাত্রেই এখানে দুটি বার্জে করে বালু ভর্তি জিও ব্যাগ নিয়ে এসেছেন এবং সেই জিও ব্যাগ রাত্রে ফেলার জন্য তারা ব্যবস্থাও নিয়েছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তারা এখানে বার্জ ভিড়তে পারেনি। সকাল থেকেই কিন্তু বার্জগুলোতে শ্রমিকরা এসেছেন, বালু ভর্তি করছেন ব্যাগগুলো এবং কিছুটা অবস্থার পরিবর্তন হলেই তারা কিছুক্ষণ পর থেকে এখানে জিও ব্যাগ ভর্তি বালু ভর্তি জিও ব্যাগ ফেলবেন এবং ভাঙন রোধের জন্য তারা চেষ্টা করবেন। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে এখানে কিন্তু আসলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছেন এবং এই গতিপথ পরিবর্তনের কারণেই কিন্তু
এই চ্যানেল দিয়ে পানির যে স্রোত বা প্রবাহ ধীরে ধীরে বাড়ছে, আর এই বাড়ার কারণে কিন্তু তীরবর্তী এই বাঁধটি বেশ হুমকির মুখে পড়ছে। এর আগেও দুইবার এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কিন্তু এই মাঝিরঘাট যে বাজার রয়েছে সেই 200 বাজার ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং 600 এখানে স্থাপনা রয়েছে, সবাই কিন্তু আতঙ্কিত রয়েছে, এমনটা আমরা দেখছি। অ্যানি, শরীয়তপুরে নদীর ভাঙন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মাগুরায় বেড়েছে সব ধরনের সবজির দাম। পাইকারি ও খুচরা বাজারে মাত্র 1 ঘন্টার ব্যবধানে একই সবজি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা বেশি দামে। মাগুরা একতা পাইকারি ও খুচরা বাজার থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সবজির দাম এমন বেড়ে যাওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? সাবিন, ভোর থেকেই মাগুরার যে কৃষকরা তারা কিন্তু তাদের যে উৎপাদিত সবজি নিয়ে মাগুরা এই বড় পাইকারি বাজার দিতে আসে। এখান থেকেই যে খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু কিনে মাগুরার 4টি উপজেলা সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে তারা কিন্তু বিক্রি করে। আমরা এই মুহূর্তে আছি মাগুরা একতা কাঁচা বাজার। এখানেই আমরা যেটা সবজির দাম সম্পর্কে যেটা জেনেছি, প্রত্যেকটা সবজিতেই কিন্তু 5 থেকে 15 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে একটানা বৃষ্টির ফলে কিন্তু কৃষকদের তাদের উৎপাদিত যে সবজির কিছুটা ক্ষতি হয়েছে, যার কারণে কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে এবং আগামীতে এই বৃষ্টিটা থেমে গেলে হয়তো দাম কিছুটা কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া আমরা যদি সবজির দামের কথা বলি তাহলে গত সপ্তাহে যেমন লাউ বিক্রি হয়েছিল 20 থেকে 25 টাকা, সেই লাউ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে কিন্তু 35 থেকে 40 টাকা। এছাড়া যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা এবং বরবটি, প্রত্যেকটা সবজি কিন্তু এখানে গত সপ্তাহে বিক্রি হয়েছিল যেটি 25 থেকে 30 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে। এছাড়া বেগুনের দামটা কিন্তু বেশ একটু চড়া। গত সপ্তাহে যেটা বিক্রি হয়েছিল 40 থেকে 45 টাকা, আজ কিন্তু সেই বেগুনটা বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 55 টাকা দরে। তবে তুলনামূলকভাবে মরিচের দামটা কিন্তু একটু কম রয়েছে। গত সপ্তাহে থেকে 10 টাকা মরিচের কেজি দাম হয়েছে। তো আমরা এখানে যে ক্রেতা পর্যায়ে আমরা যেটা কথা বলেছি, তারা যেটা একটা অভিযোগ জানিয়েছে, তারা যেটা জানিয়েছে একই জায়গায় যে পাইকারি এবং খুচরা বাজার হয়, পাইকারি বাজার থেকে কিছু সময় পরে কিন্তু খুচরা পর্যায়ে এখানে 10 থেকে 15 টাকা কিন্তু একই জায়গায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এখানে তারা বাজার যে মনিটরিং ব্যবস্থাকে তারা কিন্তু দায়ী করেছে। তো সবকিছু মিলিয়ে যে মাগুরার যে সবজি বাজারে এখানে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 15 টাকা হারে দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল মাগুরার সবজি বাজার থেকে সর্বশেষ। মাগুরার সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। নরসিংদীতে নেই কোনো সরকারি সুইমিং পুল বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এতে সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। এ অবস্থায় শঙ্কায় অভিভাবকরা। ভবন নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে এসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সুইমিং পুল নির্মাণের আহ্বান প্রতিষ্ঠান প্রধানদের। জরিপ বলছে দেশে প্রতি বছর প্রায় 19,000 মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। কাউসার আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রাকিবুল আসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। দেশে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় প্রায় 19,000 মানুষ। কমনওয়েলথ দেশগুলোর মধ্যে পানিতে ডুবে মৃত্যুর হার হিসেবে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে দৈনিক গড়ে 50 জন মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করে, যার মধ্যে 40 জনই শিশু। পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দাঁড় করানো হয় সাঁতার না জানাকে। দেশে কত শতাংশ মানুষ সাঁতার জানে সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায় নতুন প্রজন্মের অধিকাংশই সাঁতার জানেন না। কেন স্কুল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সাঁতারে অনাগ্রহী? সমস্যাই বা কোথায়? সাঁতার শেখার জন্য কোনো ভালো জায়গা পাইনি, বা কাছাকাছি কোনো সুইমিং পুল বা পুকুর, এরকম কোনো নদী, এরকম কোনো জায়গা পাইনি। শহরাঞ্চলে স্যার নদী নালা আসছে ঠিকই, কিন্তু স্যার অনেক কম। এজন্য স্যার আমরা সাঁতারটা শিখতে পারছি না। যদি পুকুর বা নদী যাই আছে, ম্যাক্সিমাম এগুলো আসলে আবর্জনা, ময়লা নর্দমায় ভরপুর।
দূষিত অবস্থা, যেখানে সাঁতার কেউ শিখবে বা কেউ শিখাবে এই অবস্থাটা নাই। দুর্ঘটনা থেকে যে আমরা মানে সাবধানে থাকবো ওই ব্যবস্থাটা আমাদের নেই, কারণ আমাদের বাচ্চারা সেই শিক্ষাটা নেই তাদের মধ্যে। তো আমাদের যদি নরসিংদীতে এরকম কোনো একটা ব্যবস্থা করা যেত তাহলে আমরা খুব খুশি হতাম। নরসিংদীতে কোথাও কোনো ব্যবস্থা নেই সাঁতার শেখানোর জন্য। আমি চাইলেও আমার বেবিকে সাঁতার শেখাতে পারছি না। এই অবস্থায় শঙ্কিত অভিভাবকরা। জেলায় নেই কোনো সরকারি সুইমিং পুল বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। শিশু কিশোররা বঞ্চিত হচ্ছে সাঁতার শেখার সুযোগ থেকে। বেসরকারি উদ্যোগে দু একটি সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা মুখ থুবড়ে পড়েছে বলে জানায় এই স্বেচ্ছাসেবী সংগঠন। নদীটা আমরা গত বছরের মতো পাইনি, নোংরা হয়ে গেছে। তারপরে সামগ্রিক পরিবেশটা আমাদের অনুকূলে ছিল না, তো যার কারণে এরপরে আমরা আর সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিটা করতে পারিনি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নরসিংদীতে নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুইমিং পুলটা অত্যন্ত জরুরি। ভবন নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে এসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিং পুল নির্মাণের আহ্বান প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের। অপরদিকে সরকারি পুকুরগুলো ব্যবহার করে সাঁতার শেখানোর পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। অধিকাংশ জেলা বা উপজেলা শহরে কোনো সুইমিং পুল নাই, তো এটা একটা বর্তমান সময়ের দাবি হতে পারে যে প্রত্যেকটা উপজেলাতে সাঁতার প্রশিক্ষণের জন্য সুইমিং পুল নিশ্চিত করা। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে কিছু করা যায় কিনা, কারণ এখানে জমির বিষয় আছে এবং জমিটা বা এই স্থানটা কোথায় হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব দূরে হলে সেখানে আগ্রহী হবে না, সেই জন্য জমির প্রাপ্যতা এটা একটা বিষয় এবং সেটাকে নিয়ে একটা প্রকল্প গ্রহণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে পানিতে ডুবে মৃত্যু রোধে 6 থেকে 10 বছরের শিশুদের সাঁতার শেখানো উচিত। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জনসাধারণ ও অভিভাবকদের সচেতন করতে হবে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। বিদেশের মাটিতে কঠোর শ্রম আর ত্যাগের বিনিময়ে দেশকে সমৃদ্ধির অন্যতম কারিগর প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্স বৈদেশিক মুদ্রা লাভের অন্যতম উৎস। মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়া থেকে বাড়ছে প্রবাসী আয়। মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। দেশকে দুহাত ভরে দিলেও প্রাপ্তি নিয়ে আক্ষেপ রয়ে গেছে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শারিয়া তারেক। পারিবারিক আর্থিক নিরাপত্তা আর দেশের অর্থনীতি সমৃদ্ধ করার ভার কাঁধে নিয়ে এভাবেই দিনরাত শ্রম দেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সেই চলছে পরিবারের খরচ, সন্তানদের পড়াশোনা, এমনকি গ্রামের অর্থনীতিতেও ঘটেছে বড় পরিবর্তন। শ্রমজীবী প্রবাসীরা যেন দেশের অর্থনীতির নীরব সৈনিক। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 15 লাখ প্রবাসী রেমিটেন্সকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসে দেশটি থেকে রেমিটেন্স গেছে 4,164.64 কোটি টাকা, যা আগের মাসের তুলনায় প্রায় 17% বেশি। মালয়েশিয়া থেকে এটি ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। আর প্রথমবারের মতো প্রবাসী আয়ের তালিকায় 4র্থ স্থানে উঠে আসলো মালয়েশিয়া। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় গর্বিত প্রবাসীরা, তবে প্রাপ্তি নিয়ে আছে নানা আক্ষেপ। টাকা পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাংসারিক কিছু খরচ আছে, দ্বিতীয়ত কিছু টাকা সঞ্চয় রাখতে হচ্ছে, যাতে ভবিষ্যতে ওইটা দিয়ে কোনো কিছু একটা করে যাতে খাইতে পারি। আমরা তো মনে করেন আইসিএল আসার জন্য ধরেন কেউ বাড়ি করবো, কেউ গাড়ি করবো বা যে কোনো একটা অর্থনীতি আমার অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা পরদেশে আইতাম না। টাকা পয়সা নাই কি এই বিধেই আমরা আইসি। এদিকে দেশীয় রেমিটেন্স হাউসগুলো বলছে, জুন মাসেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা চলতি মাসেও ঊর্ধ্বমুখী। প্রায় 5 লাখ নতুন কর্মীদের প্রবেশ, প্রবাসীদের ব্যাংকিং খাতে আস্থা ফেরা ও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণে আসা এর অন্যতম অনুঘটক। বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পরে সবাই একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে সবাই বৈধ পথেই টাকা পাঠাবে, এবং এখন পর্যন্ত তারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং ভালোবাসার থেকে তারা বৈধ পথেই টাকা পাঠাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হুন্ডির লাগাম টানা সহ প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ও হাইকমিশন থেকে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। যেসব শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা যেন এই সমস্যাগুলো ক্ষেত্রে এমবেসির সক্রিয় সহযোগিতা দ্রুত সমস্যাগুলোর থেকে বের হতে পারে, এই ধরনের বিষয়গুলো এখন নেওয়া দরকার। সবচেয়ে বড় কথা যেটা, টাকা পাচারের যে রমরমা অভাব, সেটা যেন বাংলাদেশ আর কখনো না হয়। এটা যদি না হয় তাহলে রেমিটেন্সের প্রভাবও ধীরে ধীরে বাড়তে থাকবে।
বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে গত বছরের মে থেকে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেরাতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেওয়ার পর বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল সাহাব। ক্যান্ডিতে লঙ্কানদের কুপকাত করবে টাইগাররা নাকি হবে ধরাশায়ী? শেষ ম্যাচে মাঠে নামার আগে এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ। আগের ম্যাচে টানা 7 ম্যাচ হারের বৃত্ত ভেঙে অবশ্য সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজরা। সর্বশেষ 8 ওয়ানডে সিরিজের 7টিতেই হার। একমাত্র সিরিজ জয়টাও এসেছিল ঘরের মাটিতে। জয়ের স্বাদ পূর্ণ হলেও পরাজিত দলের জায়গায় নামটা শ্রীলঙ্কার। বছর ঘুরে আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কায় কখনো সিরিজ না জেতা টাইগারদের জন্য কাজটা কঠিন হলেও সুযোগটা কাজে লাগাতে চান ইমন। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। ক্যান্ডিতে এর আগে মাত্র 2টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় পরাজয়ের হার যেখানে 50-50। তবে সাকিব রিয়াদদের মতো সিনিয়রদের বিদায়ের পর তুলনামূলক অনভিজ্ঞ টাইগারদের জন্য সিরিজ জেতার কাজটা কঠিন। তবে দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিব, তানভীর ইসলামরা লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে সেটা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়টা খুবই সম্ভব। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করব এখন সকাল। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের 35% শুল্ক আরোপ 1 আগস্ট থেকে কার্যকর। বিভিন্ন দেশকে নতুন শুল্ক হারের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতে 2008-এ তছনছ হয় সংসদীয় সীমানা। পুনর্নির্ধারণের সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। দুদকের জালে বরিশালের হাসানাত পরিবার। অনিয়মের তথ্য চেয়ে সিটি কর্পোরেশনের চিঠি, 18 কর্মীকে হাজিরের নির্দেশ। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী মিরাজ। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।